যেহেতু জগন্নাথ দেব মানে কৃষ্ণ, কৃষ্ণকে জয় করে উনি পুত্র সন্তান লাভ করলেন, তাই নাম হলো বিজয় কৃষ্ণ। ওই যে ন্যাশনাল হেরিটেজ শব্দটা বললেন, এখানেই সমস্যাটা দাঁড়িয়ে আছে। সেখানে দেখুন, স্পিরিচুয়াল চিন্তা ভাবনা আমরা যেটা ভাবি যে কোনো কিছু কাজ করা বা কাজ না করা, অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল চিন্তা ভাবনা কিন্তু এভাবে তৈরি হয় না। বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধানে এমপি এমএলএ কেউই মন্দিরের সরাসরি ডেভেলপমেন্ট করতে পারে না। যেমন হিটকো মতো এই সংস্থাকে দিয়ে করা পারে না। আমি বলছি বিজেপি এইটা কেন করতে পারছে না? সংবিধানটাকে বলুন। হ্যাঁ, এটা খুব সহজ কথা তো। আমরা তো নবদ্বীপের রাস কিন্তু শাক্তদের রাস, আচ্ছা, বৈষ্ণবদের কিন্তু সেখানে কোনো সংযুক্তি থাকে না। রাস উৎসবকে উনি হেরিটেজ করেছেন। আমার জামানায় এই বাড়িতে মুখ্যমন্ত্রী এসছেন, বলো ও ওরম বাপ না হলে কি এরকম ছেলে হয়? আমরা এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি তা বাংলার বৈষ্ণব আন্দোলনের ইতিহাসে বা বাংলার ইতিহাসে, বাংলার লোক সংস্কৃতির ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে আমরা বসে রয়েছি। বাংলার অন্যতম সমাজ সংস্কারক, ব্রাহ্ম সমাজের অন্যতম প্রবক্তা ছিলেন এবং অবশ্যই নব্য বৈষ্ণব আন্দোলনের অন্যতম পুরোধা বিজয়কৃষ্ণ গোস্বামীর বসত বাটিতে। আমার পিছনে রাধা গোবিন্দের মন্দির এবং সেই রাধা গোবিন্দের মন্দির মানে রাধা গোবিন্দের বিগ্রহ, যেখানে আজও নিত্য পুজো হয় এবং বাংলার বৈষ্ণবদের কাছে একটি অত্যন্ত বা সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর বৈষ্ণবদের কাছে একটি অন্যতম ঐতিহাসিক মাহাত্ম্যপূর্ণ জায়গায় আজ আমরা রয়েছি। আজ হোয়াট বেঙ্গল থিংস টুডে, অর্থাৎ বাংলা কি ভাবছে। আমরা সবসময় চেষ্টা করি যে বাংলার সেই সমস্ত মানুষদের নিয়ে কথা বলতে, বাংলার সেই সমস্ত ইতিহাসগুলো নিয়ে কথা বলতে, যেগুলো থেকে যায় লোকচক্ষুর আড়ালে বা কোথাও গিয়ে প্রচারের আড়ালে, যেগুলো হয়তো বৃহৎ অংশের মানুষের কাছে পৌঁছয় না। সেই রকম একটি জায়গায় আজ আমরা রয়েছি এবং আমরা আজ সেই ইতিহাসের সামনে একটা জীবন্ত ইতিহাস, বিজয়কৃষ্ণ গোস্বামী, যিনি বাংলার শুধু নয় গোটা ভারতবর্ষে তার নাম, গোটা ভারতবর্ষের বৈষ্ণবদের মধ্যে তার নাম, তার নিজস্ব বসতবাটিতে আমরা আজকে রয়েছি এবং সেখানে থেকে আপনাদের জন্য তুলে ধরছি এই ঐতিহাসিক ইমারত, এই ঐতিহাসিক বিগ্রহ এবং এই ঐতিহাসিক মন্দির। নমস্কার, হোয়াট বেঙ্গল থিংস টুডের আরো একটা পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকেও একটা বেশ অন্যরকম পডকাস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ আমরা চেষ্টা করি বাংলা সেই সমস্ত অজানা অচেনা ইতিহাসের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো আমরা আজকে যার সঙ্গে কথা বলছি, তিনি তার একটা রাজনৈতিক পরিচয় অবশ্যই আছে, তিনি বিধায়ক, কিন্তু তার সাথে সাথে তার আরো একটা পরিচয় আছে। তিনি বাংলার অন্যতম একজন আধ্যাত্মিক গুরু এবং সমাজ সংস্কারক, যে পরিচয়টা তার খুব গুরুত্বপূর্ণ বলা যায়। তিনি হচ্ছেন বিজয়কৃষ্ণ গোস্বামী, তার বংশধর। অর্থাৎ আমার সামনে আজকে যিনি বসে আছেন, তিনি শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং অবশ্যই একজন সমাজ সংস্কারের পরিবারের, বাংলার একজন অন্যতম মানুষ, বিজয়কৃষ্ণ গোস্বামীর পরিবারের মানুষ, ব্রজকিশোর গোস্বামী। বাবু, নমস্কার, স্বাগত। আপনার সাথে আজকে মূলত আমরা পডকাস্টে অনেক বিষয়গুলো নিয়ে কথা বলবো। মূল আমরা যে জায়গাটা থেকে শুরু করতে চাইছি যে বিজয়কৃষ্ণ গোস্বামী বাংলার ইতিহাসে কোথাও না কোথাও গিয়ে তার কথা আমরা খুব একটা শুনি না, বা বাংলার নব্য বৈষ্ণব আন্দোলনে তার একটা ভূমিকা আছে, বাংলার ব্রাহ্ম সমাজের যে মুভমেন্ট সেখানে তার ভূমিকা আছে। আমরা চাইছি যে এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু ডিটেলসে বলেন। দেখুন, মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর সব থেকে প্রথম যে পরিচয়টা তাকে অনেক বেশি প্রজ্জ্বল ভাস্কর বানিয়েছিল, সেটা হচ্ছে অদ্বৈত প্রভুর দশম পুরুষ। অদ্বৈত আচার্য ছিলেন বৈষ্ণব সমাজের চূড়ামণি, কারণ তার প্রার্থনায় চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে এসেছিলেন। সেটা একই দিকে আমি যেমন অদ্বৈত প্রভুর বংশধর, আমি মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর বংশধর। অদ্বৈত প্রভুর দশম পুরুষ মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী হিসাবে যখন উনি তার বাল্য জীবনে ইতিহাস ঘাটলে পাওয়া যাবে যে ওনার কুলদেবতা শ্যামসুন্দর জিউ, তিনি আমারও কুলদেবতা। সেই শ্যামসুন্দর জিউয়ের সাথে ওনার নিত্য লীলা চলেছে। ছোটবেলায় বাচ্চা একজন শিশু হিসাবে উনি যেভাবে খেলাধুলা করেছেন তার সাথে, সেই ইতিহাসগুলো আমরা পরবর্তীকালে পাই। এবং তার পরবর্তীকালে যখন একটা ঘটনা যেটা ওনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, ঠিক যেমন চৈতন্য মহাপ্রভু
গয়াধামে যখন পিণ্ডদান করতে গেছিলেন তার পিতার, সেই সময় তো গয়ার বিষ্ণুপাদপদ্ম দর্শন করে তার ফিল হয়েছিল যে আমি কে। আমাদের জীবনে এটা একটা খুব বড় তথ্য, মানে আপনি বিজ্ঞানের দিক থেকে জানুন অথবা আধ্যাত্মিকতার দিক থেকে ভাবুন যে আমি কি, এটা যদি বুঝতে আমরা পেরে যাই তাহলে জানবেন সে সাকসেসফুল হবে। বিজয়কৃষ্ণ গোস্বামী তার অল্প বয়সে পৃথিবীয়োগ হয়। পৃথিবীয়োগের পর তিনি তার মার সাথে একজন জমিদার বাড়িতে যান। সেই জমিদার ছিলেন তার শিষ্য পরিবার, তার মানে তার বাবার শিষ্য পরিবার আনন্দ কিশোর গোস্বামী। সেই শিষ্য পরিবারের কাছে যখন তিনি গেলেন তখন জমিদার গৃহিণী তিনি বিজয়কৃষ্ণ গোস্বামীকে প্রণাম করলেন, করে বললেন, বাবা আমি ত্রিতাপে জ্বলছি, তুমি আমায় উদ্ধার করো। এটাতেই তার মনে হলো যে আমাকে কে উদ্ধার করবে তার নেই ঠিক, আমি নাকি কি করে উদ্ধার করব, অর্থাৎ আমি বুঝলো কি করছি না, আমি এটার সাথে সংযুক্ত থাকতে পারবো না। এখান থেকে তার জীবনের প্রথম পরিবর্তনের সূচনা হলো। এর আগে যেটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা ফুল ফোটার পেছনে থাকে হাজার বছরের তপস্যা। আনন্দ কিশোর গোস্বামী বা আনন্দ চন্দ্র গোস্বামী উনি পূজিত শালগ্রাম শিলা, যা আজও এই বাড়িতে আছে, উনি বক্ষে ধারণ করে দণ্ডি কাটতে কাটতে শান্তিপুর থেকে শ্রীক্ষেত্র ধাম পুরী গেছিলেন। পুরীতে গিয়ে যখন জগন্নাথ দেবের চূড়া দর্শন করছেন তখন জগন্নাথ দেব ওনাকে বললেন যে আনন্দচন্দ্র তুমি তোমার নিজের গৃহে ফেরত যাও, আমি তোমার বাড়ি যাচ্ছি। তারপরে যখন উনি মন্দিরের ভেতরে গিয়ে জগন্নাথ দর্শন করলেন তখন এক উজ্জ্বল জ্যোতি ওনার শরীরে প্রবেশ করলো। ফেরত এসে উনি খবর পেলেন ওনার স্ত্রী সন্তান সম্ভব স্বর্ণময়ী দেবী। এটা তো তৃতীয় স্ত্রী ছিলেন, তার আগের দুই স্ত্রী বোধহয় প্রয়াত হয়েছিলেন, হ্যাঁ, এবং তার সন্তান হচ্ছিল না। না, দুই সন্তান হয়েছিল স্বর্ণময়ী দেবী। স্বর্ণময়ী দেবীর সন্তান। এই তথ্যটা নিয়ে অনেকটা বিতর্ক আছে, কারণ গোস্বামী প্রভুর কোন শিষ্যর লেখা বইতে কিন্তু আমরা এটা পাইনি যে উনি একাধিক বিবাহ করেছিলেন, এটা আমরা পাইনি। পরবর্তীকালে নিশ্চয়ই কোনোভাবে এটা এসেছে, কিন্তু গোস্বামী প্রভুর শিষ্যবর্গের লিখিত বই থেকে কিন্তু আমরা পাইনি যে গোস্বামী প্রভুর পিতা একাধিক বিবাহ করেছিলেন, এটা কিন্তু আমাদের পাওয়া যায়নি। তো সেই জন্য উনার দুটি সন্তান, ব্রজগোপাল গোস্বামী এবং তার 2.5 বছর পরে বিজয়কৃষ্ণ গোস্বামী। এবং এই জ্যোতি প্রবেশ করার পরে যখন উনি এলেন, এসে দেখলেন যে ওনার স্ত্রী সন্তান সম্ভব, তখন অনেকের মনের ভেতর একটা প্রশ্ন হয়েছিল যে এতদিন এত বছর উনি বাড়ির বাইরে, তাহলে কিভাবে বিজয়কৃষ্ণ গোস্বামী আবির্ভাব হবে, অর্থাৎ ওনার গর্ভে যে সন্তান এসছে সেটা কিভাবে। যেহেতু জগন্নাথ দেব মানে কৃষ্ণকে জয় করে উনি পুত্র সন্তান লাভ করলেন, তাই নাম হলো বিজয় কৃষ্ণ গোস্বামী। এবং এরপরে যেটা থেকে আমরা কথাটা শুরু করলাম যে উনি বললেন যে আমি বুঝে কি করব না। তারপর উনি ক্যাম্বেল হসপিটালের ছাত্র হলেন, ডাক্তারি পড়তে গেলেন। ডাক্তারি পড়ার সময় ভারতবর্ষ তৎসহ এশিয়ার বুকে এক অভূতপূর্ব কাণ্ড উনি ঘটিয়েছিলেন। এখনো যেমন দেখা যায় বায়োলজির ক্লাসে ছোট ছোট শিশি পাওয়া যায় না, যাতে টেস্ট হয়। ডক্টর চিবার সাহেব বলে একজন অধ্যাপক হঠাৎ করে একদিন এসে বললেন যে এতগুলো শিশি ছিল এখানে, এখন একটাও নেই, এ নিশ্চয়ই তোমরা চুরি করেছো, এই বাঙালি জাতিটাই চোর। বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন প্রথম শব্দটা আমার কোনো আপত্তি নেই, নিশ্চয়ই তোমরা চুরি করেছো। অধ্যাপক ছাত্রদেরকে চোর বলছেন, এটা নিয়ে সমস্যা নেই। আমার আপত্তির জায়গা হচ্ছে বাঙালি জাতিটাই চোর, এটাতে আমার তীব্র আপত্তি। উনি সঙ্গে সঙ্গে সবাইকে ইউনাইটেড করলেন, বিদ্যাসাগর মশাইয়ের কাছে গেলেন। সেই সময় বিদ্যাসাগর মশাইয়ের কাছে সবাইকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়ার মতো একজন বর্ণময় এবং দায়িত্বশীল চরিত্রের কিন্তু খুব অভাব ছিল, কারণ তৎকালীন সময়ে বিদ্যাসাগর মশাই কিন্তু এই অবিভক্ত বাংলাকে কাঁপাচ্ছেন। তো ওখানে গিয়ে যিনি সিনিয়র তাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি কথা বলো। তিনি সবকিছু বললেন। তো বিদ্যাসাগর মশাই ক্যাজুয়ালি বলেছিলেন যে এটা তো ছাত্র এবং শিক্ষকের একটা সাধারণ গন্ডগোল, আমি এখানে কি করব। তখন বিজয়কৃষ্ণ গোস্বামী ভিড় ঠেলে এগিয়ে এলেন, এসে বললেন যদি এটা ছাত্র এবং শিক্ষকের সাধারণ গন্ডগোল হয় তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু উনি বলেছেন বাঙালি জাতি চোর, তার মানে আপনিও চোর আমিও চোর। ব্যাস, বিদ্যাসাগর মশাই বললেন কে এই 19 বছর 20 বছরের ছেলেটি
যে এত দীপ্ত কণ্ঠে তেজোদীপ্ত চাউনিতে আমাকে এত বড় একটা কথা বললো? তখন উনি প্রশ্ন করলেন, কে তুমি? উনি বললেন, আমি বিজয় কৃষ্ণ গোস্বামী। নদিয়া তৎসহ শান্তিপুরের গোস্বামী পরিবারদের একটা আলাদা আভিজাত্য ছিল, সেটা বিজয় কৃষ্ণ গোস্বামী তার বাচন ভঙ্গিতে তুলে ধরেছেন এবং বিদ্যাসাগর মশাই জানতেন। কারণ বিদ্যাসাগর মশাইয়ের পুত্রের বিবাহ মানে যে বিধবার সাথে হয়েছিল তিনি কিন্তু শান্তিপুরের মেয়ে ছিলেন। আচ্ছা, সেজন্য একটা যোগসূত্র তার সাথে ছিল। সেজন্য এই পরিচয়টা পাওয়ার পরে উনি হস্তক্ষেপ করলেন এবং কলকাতার গোলদিঘির কাছে প্রথম স্টুডেন্ট কর্নার তৈরি হলো, অর্থাৎ স্টুডেন্ট স্ট্রিট কর্নার, আজকের যুগে যেটাকে আমরা পথসভা বলছি। আপনি প্রথমেই পরিচয় দিয়েছেন তৃণমূলের বিধায়ক, সেটা আজকে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যা করছে পথসভা, তার জনক কিন্তু সমগ্র এশিয়ার বুকে বিজয় কৃষ্ণ গোস্বামী। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব গর্বের, আমি সেই পরিবারের সন্তান। বেশ। এর পরবর্তীকালে 1862 মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের, না, আমি এইটাই জানতে চাইছি যে ওই নব্য মানে সেই সময় একটা ইয়াং বেঙ্গল যে ব্যাপারটা আসছে, সেটাতে বোধহয় কোথাও গিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভাবিত হচ্ছে। এবং আমার যেটা আপনার কাছে প্রশ্ন থাকবে যে মানে বিজয় কৃষ্ণ গোস্বামী মানে প্রাথমিকভাবে তিনি একজন নব্য বেঙ্গল, ইয়াং বেঙ্গল, এবং তিনি ব্রাহ্ম সমাজের প্রতি অর্থাৎ নিরাকার ব্রহ্ম তার প্রতি তিনি আকৃষ্ট হচ্ছেন। সেখান থেকে যে তার এই মানে কোথাও না কোথাও এই স্পিরিচুয়াল যাত্রাটা, এটা যদি একটু বলেন। ব্রাহ্ম সমাজে উনি ঢুকেছিলেন স্পিরিচুয়াল জায়গা থেকেই। আচ্ছা, সেই যে আপনাকে বললাম কথাটা, যে উনি খোঁজ শুরু করলেন যে আমায় কে উদ্ধার করবে। এই খোঁজটা করতে করতে কলকাতায় উনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের একটি বক্তৃতা সভায় উনি গেলেন বক্তৃতা শুনতে। বক্তৃতা শোনার পরে ওনার মনে হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য আগামী দিনে আমার ভবিষ্যৎ হতে পারে। 1862 সালে উনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে ব্রাহ্ম ধর্মে কিন্তু দীক্ষা গ্রহণ করেন, অর্থাৎ ওনার দীক্ষাগুরু ব্রাহ্ম ধর্মে হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ এটা বলতে কোনো দ্বিধা নেই, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। এরপরে যখন কেশবচন্দ্র সেন, অঘোরনাথ গুপ্ত এবং বিজয় কৃষ্ণ গোস্বামী, এই তিন প্রচারকের হাতে একটা বিরাট বড় দায়িত্ব কিন্তু ব্রাহ্ম সমাজ তুলে দিয়েছিল। টোটাল অবিভক্ত বাংলা এবং অখণ্ড ভারতবর্ষে ব্যাপকভাবে প্রচার করে যাচ্ছেন, অন্যতম প্রচারক। এই জায়গাটাতে বিজয় কৃষ্ণ গোস্বামী ব্যাপক নাম, আমি একদম মানে আপনাকে বোঝাবার জন্য বলছি, উনি কিন্তু ব্যাপক নাম পেয়েছিলেন। 27 বছর নিজের জীবনের অলমোস্ট 27 বছর উনি ব্রাহ্ম সমাজে ছিলেন। তারপরে কেশবচন্দ্র সেন তো ওনার বন্ধুস্থানীয় ছিলেন এবং এই বাড়িতে কেশবচন্দ্র সেন এসছেন। আচ্ছা, উনি নিজেই বাড়িতে এসছেন। ওনার প্রথমেই বলেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী দুই ভাই ছিলেন। ব্রজগোপাল গোস্বামী খুব সুন্দর কীর্তন করতেন, সেই কীর্তন শোনার জন্য কেশবচন্দ্র সেন এসেছিলেন এই বাড়িতে এবং বিজয় কৃষ্ণ গোস্বামী পাঠিয়েছিলেন। যে শ্যামসুন্দর বিগ্রহের সাথে উনি খেলা করেছেন তাকেই বললেন পুতুল। বিজয় কৃষ্ণ গোস্বামী নিজে বললেন যে না, আমি মানি না, তুমি পুতুল। আচ্ছা, কারণ যেটা আপনি বললেন ব্রাহ্ম ধর্মের যে মূল জায়গা পৌত্তলিকতায় বিশ্বাস। এর পরবর্তীকালে যে ট্রান্সফরমেশন হলো না, সেটা শুরু হলো কেশবচন্দ্র সেনের সাথে একটা বিবাদে। কেশবচন্দ্র সেনের কন্যার বিবাহ নিয়ে উনি বলেছিলেন এটা ব্রাহ্ম ধর্মের মত বিরোধী হচ্ছে, তুমি ভালো পাত্র পাচ্ছ বলে বিয়ে দিচ্ছ, এটা তুমি দিতে পারো না, কারণ তোমাকে লোকে দেখছে, তোমাকে দেখে লোকে শিখবে তুমি কি করছো। এটা থেকে বিতর্ক শুরু হলো। তখন উনি বুঝতে পারলেন যে না, ব্রাহ্ম ধর্মের সবকিছু সঠিক নয়, ব্রাহ্ম ধর্ম সময় পইতেও ছিঁড়ে ফেলে দিই, উনি পইতে খুলে ফেলেছিলেন এবং খোলার পরে যেটা ঘটেছিল সেটা আরো ভয়ঙ্কর। একজন ওনাকে শান্তিপুরের বুকে বলে দাঁড়িয়ে প্রশ্ন করলেন যে গোসাই তুমি এত ব্রাহ্ম করছো, তো তোমার গলায় পইতে কেন? শুনে উনি বললেন এটা ঠিক, উনি কিন্তু পইতে খুলে ফেললেন। খুলে ফেলার পরে উনি যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেলেন, অর্থাৎ ওনার গুরুর কাছে, দিয়ে বললেন যে আমাদের যারা ব্রাহ্মণ তারা পইতে রাখছে কেন? ব্রাহ্ম ধর্মে তো পইতে রাখা যায় না। তো খুব ক্যাজুয়ালি উনি উত্তর দিয়েছিলেন যে দেখো বিজয়, পইতেতে কি যায় আছে, আমিও তো পইতে পড়ি। উনি বললেন না, এটা করা যাবে না, এটা করা যাবে না। উনি কিন্তু নিজে তখন আস্তে আস্তে ওনার গুরুর থেকেও বিচ্ছেদ হতে শুরু করলেন। এটা খুব ভাবতে হবে। পরবর্তীকালে উনি আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী হয়ে কিন্তু গিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে, সবাইকে নিয়ে, শিষ্যদেরকে নিয়ে। এই ট্রান্সফরমেশনটা শুরু হলো এখান থেকে। তারপরে শ্যামসুন্দরের ওনার কুলদেবতার স্বপ্ন যে আমাকে একটু চূড়ো গড়িয়ে দে, আমাকে
এই চূড়োটা তুই তৈরি করে দে। তো তখন উনি বলেছিলেন আমি পয়সা কোথায় পাবো? তখন বলেছিলেন যে শান্তিপুরে যা, খুড়িমার কাছে 62টা টাকা রাখা আছে। তো সেই 62 টাকা নিয়ে উনি ঢাকার বিখ্যাত স্বর্ণকারদের দিয়ে একটি চূড়ো বাড়ালেন। সেই চূড়ো শ্যামসুন্দর রাস উৎসবের সময় পড়লেন। তো পড়ার পরে শ্যামসুন্দর স্বয়ং প্রকটিত হয়ে বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলছেন, দেখবি আয় আমাকে কি সুন্দর দেখতে লাগছে। তো তখন বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন, শোনো আমি তোমাকে আগেই বলেছি তোমাকে আমি মানি না, কাজে দেখার কোনো জায়গা নেই। তখন শ্যামসুন্দর বললেন যে মানিস না মানিস, দেখতে কি আছে, দেখতে তো কোনো দোষ নেই, দেখতে হয় না। তো ওই দেখতে আসার সঙ্গে সঙ্গেই ঘটনাটা ঘটে গেল। উনি দেখতে এলেন শ্যামসুন্দরকে ওরকম ভুবন মোহিনী রূপ দর্শন করে বিজয়কৃষ্ণ গোস্বামী প্রণাম করে কাঁদতে লাগলেন। তিনি প্রশ্ন করলেন যে যদি জানতেই তাহলে এই কালাপাহাড় করেছিলে কেন? তখন শ্যামসুন্দর বললেন, তোকে গড়েও ছিলাম আমি, তোকে ভাঙবো আমি, তোকে ভেঙেও ছিলাম আমি, তোকে গড়লামও আমি। ব্যাস, গোস্বামীপ্রভু আস্তে 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 ফেরত আসতে শুরু করলেন মূল স্রোতে। তারপরে ব্রহ্মানন্দ পরমহংসজি নানক সম্প্রদায়ের একজন মহাত্মার কাছ থেকে উনি কিন্তু দীক্ষা গ্রহণ করলেন, করে উনি আচার্য পদে অভিষিক্ত হয়ে নিজেকে গুরু পদে আসীন করলেন। করে এত হাজার হাজার। সেখান থেকে কি বারাণসী যাচ্ছেন, কাশিতে যাচ্ছেন, যেখানে তৈলঙ্গ? কাশিতে উনি গুরুর খোঁজে গেছিলেন। আচ্ছা, সেখানেই তৈলঙ্গ স্বামীকে উনি নিজে গুরু হিসাবে মানতে চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু একদিন নাকি নিজে থেকে দীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছিলেন। এবং সেখানে দেখুন স্পিরিচুয়াল চিন্তা ভাবনা, আমরা যেটা ভাবি যে কোনো কিছু কাজ করা বা কাজ না করা, অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল চিন্তা ভাবনা কিন্তু এভাবে তৈরি হয় না। একটা মন্ত্রের যে শক্তি, এগুলো হয়তো আজকের যুগে খুব অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। এর মধ্যে দিয়ে একটু রাজনীতির কথা বলি, যে আমরা ধরুন বলছি না যে কোন মন্ত্র কেউ দুমদাম উচ্চারণ করছে, কোন রাজনৈতিক দল স্লোগান তুলছে, সনাতন ধর্ম কিন্তু অ্যাকচুয়াল সেটা নয়। যে কোনো মন্ত্র যে কেউ উচ্চারণ করতে পারে, কিন্তু যতক্ষণ তার মধ্যে শক্তি সঞ্চারিত না হচ্ছে সেই মন্ত্রের কিন্তু কোনো কাজ নেই। এই মুহূর্তে ভারতবর্ষের বুকে অনেক মানুষ বলছেন ইউটিউবে বা ফেসবুকে যে খুব শক্তিশালী মন্ত্র হচ্ছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। 1888 সালে ইংরেজির বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছেন এই মন্ত্র উচ্চারণ করে কোনো দেবতাকে প্রণাম করলে তার চরণে পৌঁছবে। এটি একটি বর আছে, অর্থাৎ এটি একটি বর প্রদত্ত মন্ত্র। ঠিক এই জায়গা থেকেই বলছি, তৈলঙ্গ স্বামীর কাছে যখন গোস্বামীপ্রভু গেলেন, যাওয়ার পরে তৈলঙ্গ স্বামী ওনাকে গঙ্গার ঘাটে 3 বার চোবালেন। আচ্ছা, চুলের মুঠি দিলেন, চোবালেন তুললেন, তুলে বললেন, শোন বাবা, আমি তোর গুরু নই, আমি তোকে একটা মন্ত্র দিচ্ছি, এটা তোর দেহ রক্ষা করবে, এটা তোর দেহ রক্ষা করবে। আমি তোর গুরু নই, এটা তোর দেহ রক্ষা করবে। এই মন্ত্রের অর্থাৎ শক্তিটা আপনি অনুভব করছেন তো? পরের অংশটা আরো সাংঘাতিক। গোস্বামীপ্রভু সদ্গুরু সাধন লাভ করলেন ব্রহ্মানন্দ পরমহংসজির কাছ থেকে। তিনি সেই সাধন লাভ করে তৈলঙ্গ স্বামীর কাছে গেলেন সশিষ্য। তৈলঙ্গ স্বামী তাকে দেখেই বলে উঠলেন, তখন তৈলঙ্গ স্বামী অজগর বৃত্তি নিয়ে আছে, অর্থাৎ এক জায়গায় বসে আছেন, ওখানেই স্নান, ওখানেই সবকিছু, অর্থাৎ নড়বেন না ওখান থেকে। তৈলঙ্গ স্বামী তাকে বললেন, ইয়াদ হ্যাঁ? বললেন, হ্যাঁ ইয়াদ হ্যাঁ। দিয়ে উনি হিন্দিতে বললেন, আমি বাংলায় তর্জমা করে বলছি যে শোন, আমি তোকে যে মন্ত্রটা দিয়েছিলাম আর তোর গুরু তোকে যে মন্ত্রটা দিয়েছে, দুটোই এক। পার্থক্য হচ্ছে একটা তোর গুরু ওর মধ্যে শক্তি সঞ্চারিত করে দিয়েছে। অর্থাৎ আজকে যে আমরা ভাবি না যে সনাতন ধর্ম সহজ হয়ে গেছে এই ব্যাপারটা, যে কেউ বলছে সনাতন ধর্মকে রক্ষা করতে হবে, সনাতন ধর্মকে এই করতে হবে, আমার তাতে কোনো আপত্তি নেই, আমি তাতে খুশি, সনাতন ধর্ম থাকুক, আমিও সনাতন। আমি গর্বের সাথে বলছি আমি সেই পরিবারের সন্তান যারা আজ থেকে 450 বছর আগে সনাতন ধর্মকে রক্ষা করেছে। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। কিন্তু এই যে একটা মন্ত্র তৈলঙ্গ স্বামীর মতো মহান সাধক আর এক মহান সাধককে দিলেন, যিনি ভবিষ্যতের একজন দিগদর্শী হতে চলেছেন, ত্রিকালদর্শী হতে চলেছেন, তাকেও কিন্তু উনি দীক্ষা দিতে পারলেন না। উনি বললেন, আমি যে মন্ত্রটি দিলাম তোমার দেহ রক্ষা করবে। পরবর্তীকালে বললেন, শোন, তোকে যে মন্ত্র আমি দিয়েছি আর তোর গুরু দিয়েছে, দুটোই এক, কিন্তু ওর মধ্যে শক্তি সঞ্চার তোর গুরু করে দিয়েছে। এটাই হচ্ছে মূল চিন্তা ভাবনা ভারতবর্ষের আধ্যাত্মিকতা, যেটা আজকে কিছু
জায়গায় আমার মনে হয়েছে, ব্যক্তিগত স্তরে আমার রাজনৈতিক পরিচয়কে বাদ দিয়ে বলছি, ভুল হচ্ছে, ঠিক কোথাও একটা ভুল হচ্ছে, ব্যাপারটা এত সহজ নয়। বিজয় কৃষ্ণ গোস্বামীর সঙ্গে ঠাকুর রামকৃষ্ণের একটা অদ্ভুত যোগ তৈরি হয়েছিল, যেটা এই বিষয়টা সম্ভবত কথামৃতেও খানিকটা রয়েছে। এছাড়া সেই অর্থে এই বিষয়গুলো নিয়ে বোধহয় যে আপনার সাথে আমাদের এই রেকর্ডিং এর আগে কথা হচ্ছিল যে আমরা হয়তো রামকৃষ্ণকে জানি বা খুব বেশি হলে চৈতন্যদেবকে জানি, কিন্তু এই যে রামকৃষ্ণের সঙ্গে বিজয় কৃষ্ণ গোস্বামী, রামকৃষ্ণদেব খুব গুরুত্বপূর্ণ কিছু মানে কথা বলেছিলেন বিজয় কৃষ্ণ সম্পর্কে, যে সম্ভবত খুব প্রশংসাই করেছিলেন তাকে, তার সম্পর্কে। সেইটা যদি একটু বলেন আর কি। 1882 দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রথম সাক্ষাৎ। তখনও কিন্তু উনি ব্রাহ্মণ। আচ্ছা, বহু ব্রাহ্মণই সেই সময় রামকৃষ্ণের কাছে যাচ্ছেন। কেশবচন্দ্র সেন মারফত প্রথম সংবাদ পান, বিজয় কৃষ্ণ গোস্বামী দেখতে গেছিলেন ওনাকে। কিন্তু মনে রাখবেন, গোস্বামী পরিবারের সন্তান হিসাবে তার মধ্যে একটা আলাদা পরিচিতি কিন্তু বরাবরই বহন করেছে। এটা কিন্তু একটা রিয়েল ফ্যাক্টর। শান্তিপুরের গোস্বামীদের প্রভাব প্রতিপত্তি কিন্তু সমগ্র ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বে। এটাকে কেউ ছোট করতে পারবে না, ঠিক আছে? উনি গেলেন, দেখা হলো, প্রশ্ন করলেন, ঠাকুর বললেন বিজয় কৃষ্ণ গোস্বামী যে আচ্ছা বিজয়, শান্তিপুরে এক বৈষ্ণব আছে শুনেছি, সে খুব ভালো ভাগবত পাঠ করে আর মাঝে মধ্যে হুঙ্কার দিয়ে ওঠে, যা বহু দূর থেকে শোনা যায়। আর যখন ভাগবত পাঠ করে তার প্রতিটা লোমকূপ থেকে রক্তক্ষরণ হয়। তুমি চেনো নাকি সেই বৈষ্ণবকে? বিজয় কৃষ্ণ গোস্বামী হাত জোর করে মাথা নিচু করে বললেন, তিনি আমারই পিতা। বলো, ও ওরম বাপ না হলে কি এরম ছেলে হয়? ওরম বাপ না হলে কি এরম ছেলে হয়? তাহলে কোন জায়গায় তুলে দিলেন প্রথম দর্শনেই? তাহলে বিজয় কৃষ্ণ গোস্বামীর বাবাকে একবার ভেবে দেখুন, ভাগবত পাঠ করার সময় প্রতিটা লোমকূপ থেকে রক্তক্ষরণ হচ্ছে, কোন পর্যায়ে তারা রয়েছে। তারপরেরটা আরো সাংঘাতিক। বিজয় কৃষ্ণ গোস্বামী বেশ কিছুদিন যাননি, একদিন গেলেন, বললেন বিজয় মাঝে মধ্যে আসিও, তোমাকে দেখলে আমার হৃদয়ের হৃৎপদ্ম বিকশিত হয়ে ওঠে। আপনারা আজকের যুগে এই প্রাসঙ্গিকতাটা ভাববেন, স্বয়ং শ্রী রামকৃষ্ণ দেবের হৃদয়ের হৃৎপদ্ম বিকশিত হয়ে ওঠে কাকে দেখলে? বিজয় কৃষ্ণ গোস্বামীকে দেখলে। তাহলে কোন মার্গের সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী? এটা ভাবতে হবে। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের যে কুটির, সেখানে আজও গোসাইজির সেই ছবিটি রক্ষিত আছে, এবং গোসাইজি নিজেও ঠাকুরের কাছে গিয়ে খুব শান্তি পেতেন। এবারে যে প্রশ্নটা আপনি করলেন আমাকে, তার আরো যথাযথ উত্তর দিন। স্বামী বিবেকানন্দ ফেরত এসছেন শিকাগো ধর্ম সম্মেলন, ব্যাপকভাবে জয়যুক্ত হয়ে। এই আসার পরবর্তীকালে 1899 গোস্বামী প্রভু পরলোকগত হয়েছেন, আর 1902 সম্ভবত স্বামী বিবেকানন্দ, যতদূর আমি বলতে পারি। আপনি খুব ডিফারেন্স কিন্তু নয়। তো যখন শিকাগো ধর্ম সম্মেলনে আমাদের হিন্দু ধর্মের জয়ধ্বজা উড়িয়ে উনি এলেন, তখন চারিদিকে একটা আলোড়ন পড়েছে। টাউন হলে সম্ভবত একটি সভা হবে, সেখানে স্বামী বিবেকানন্দকে সম্মান দেওয়া হবে। গোসাইজি বসে আছেন হ্যারিসন রোডে, কলকাতার। তা ওনার এক শিষ্য এলেন, সেই শিষ্যরা আর বাকি শিষ্যদের মাঝখানে তিনি বসলেন, বললেন শুনুন, ওনার নাম মহেন্দ্রনাথ মিত্র। বললেন যে আজকে টাউন হলে স্বামী বিবেকানন্দকে অনেকে সম্মান জানাবে, কিন্তু আজ তো সবাই বিবেকানন্দের কথা বলবে, কিন্তু যার বিবেক আনন্দে ভরপুর হয়ে উঠলো, যার জন্য সে রামকৃষ্ণের কথা তো আজকে কেউ বলবে না। আমি চাই আপনি যান, আজকে একটু রামকৃষ্ণের কথা বলুন। যে রামকৃষ্ণর কাছে বিবেকানন্দ গেছিল শুধুমাত্র কিছু পাওয়ার জন্য, সেখানে আধ্যাত্মিকতা ছিল না। প্রথম দর্শনটা কি ছিল? যে আমি খুব অভাবে আছি, কষ্টতে আছি। উনি বললেন আমাকে কেন, মাকে বল।
এই যে একটা চিন্তা যে রামকৃষ্ণর জন্য বিবেকানন্দ হয়েছে, সেটা আজকে কি আপনি বলুন। অর্থাৎ এই যে চিন্তা ভাবনা, এই জায়গাটা একটা মারাত্মক ব্যাপার, এটা একদিনে তৈরি হয় না। জন্য আমরা তো কিছু লেখনীর থেকে পাচ্ছি, কিন্তু ঠাকুরের সাথে যে বিবেকানন্দর যে সম্পর্ক, সেটা অভিন্ন এবং অভেদ। যে কারণে উনি বলতে পেরেছিলেন যে ওরম বাপ না হলে ওরম ছেলে হয়, এটা ছিল একটা। আর 2 নম্বরটা ছিল তোমাকে দেখলে আমার হৃদয়ের হৃদপদ্ম বিকশিত হয়ে ওঠে। শুধু তাই কেন, মা শারদার কাছেও গেছেন গোসাইজি, সেখানে যাওয়ার পরও মা শারদা বলেছেন আমার গোপাল এসছে, এটা কম বড় কথা না। আমি এই যে ছবিটা দেখছিলাম যে আপনার কোলে যে বিগ্রহটি, এটি সেই শ্যামসুন্দর। আচ্ছা, মানে যেটা আমরা দর্শন করলাম। একদম। এবং বিজয় কৃষ্ণ গোস্বামী যে বিগ্রহের সাথে খেলা করতেন। এই বিগ্রহের বয়স কত? অদ্বৈত প্রভুর নাতি দেবকীনন্দন গোস্বামী আমাদের এই টোটাল বাড়িটি প্রতিষ্ঠা করেন। দেবকীনন্দন গোস্বামী যখন এই বাড়ি প্রতিষ্ঠা করেন, তখন স্বয়ং অদ্বৈত প্রভুকে নিয়ে উপস্থিত হয়েছে, অর্থাৎ নাতি দাদুকে নিয়ে এলো। নিয়ে এসে বললো যে আমার এই বিগ্রহ প্রতিষ্ঠা কার্যে পৌরোহিত্য করবে স্বয়ং তুমি, মানে অদ্বৈত আচার্য। অর্থাৎ এই বিগ্রহের প্রতিষ্ঠা কার্যে পৌরোহিত্য করেছিলেন স্বয়ং অদ্বৈত। আনুমানিক 350-400 বছরের প্রাচীন এই বাড়ি। আচ্ছা, আর বিগ্রহটিও একই সাথে, এই বাড়ি এবং বিগ্রহ একই সাথে তৈরি। তখন এই জায়গায় আতাবন ছিল, তাই এই বাড়ির নাম হয়েছিল আতাবনিয়া গোস্বামী বাড়ি। পরবর্তীকালে মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী আবির্ভাব, এর পরবর্তী সময় এই বাড়ির পরিচিতি হয়ে ওঠে মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি বলে। আর আরেকটা প্রশ্ন আছে, এটা আমার খুব মনে হয় যে জানার ইচ্ছা আছে, যে নদিয়া এমন একটা জেলা যার মধ্যে ধরুন শ্রী চৈতন্যের একটা বিরাট প্রভাব রয়েছে, নদিয়াতে বিজয় কৃষ্ণ গোস্বামীর একটা বিরাট প্রভাব রয়েছে, এবং অবিভক্ত নদিয়া যদি ধরি, মানে সেই সময় যে যশোর বা ইত্যাদি, সেইখানেও তো আপনাদের পরিবারের একটা বিরাট প্রভাব রয়েছে। আচ্ছা, এই যে রাস, মানে শান্তিপুর বললেই লোকে রাস, আপনি এখন বিধায়ক শান্তিপুরের, ফলে এটা আমার খুব জানার কিউরিয়াসিটি থেকে আমি জানতে চাইছি, হঠাৎ করে এই যে রাসটা শান্তিপুরে এত বিখ্যাত হয়ে উঠলো কিভাবে? মানে এটার পিছনে কি কোনো কারণ, কিভাবে হলো? আধ্যাত্মিক কারণ রয়েছে। এবার রাসটা খুব অদ্ভুত, আমি একটুখানি ইন্টারাপ্ট করছি আপনাকে। এই নবদ্বীপ বা শান্তিপুরের রাস, এই নবদ্বীপ শান্তিপুরের রাস দেখে নৈহাটির বড়মার যে মূর্তির যে কাঠামো, এরকম বড় মূর্তি তৈরি করে নবদ্বীপে সম্ভবত রাস দেখতে এসে সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে ভবেশ চক্রবর্তী নৈহাটিতে প্রথম ওই রকম বড় কালী করছেন, সেখান থেকেই সেটা আজকের বড় মা হয়েছে। একদম একদম একদম, খুব খুব দারুণ একটা, এটা এই তথ্যটা অনেকেই জানে না। নবদ্বীপের রাস কিন্তু শাক্তদের রাস। আচ্ছা, বৈষ্ণবদের কিন্তু সেখানে কোনো সংযুক্তি থাকে না। আচ্ছা, এবং ওখানে যেটা আমরা ইমার্শন বলি বর্তমান শব্দে, ওরা বলে আড়ং। ওরা বলে আড়ং। আচ্ছা, অর্থাৎ দিনের বেলায় কিন্তু এই ভাসান হয়। আচ্ছা, বড় বড় কালীর, যেটা দেখে বড় মার সূত্র শুরু হয়। নবদ্বীপের রাস আর শান্তিপুরের রাসের মধ্যে বিরাট পার্থক্য আছে, কিন্তু আমি আবারও বলছি, শান্তিপুরের রাস হচ্ছে শাক্ত এবং বৈষ্ণবের মিলন এখানে, আর নবদ্বীপে কিন্তু শুধু শাক্তরা পার্টিসিপেট করে, বৈষ্ণবরা নয়। আচ্ছা, ঠিক আছে, এবার আসছি রাসের মূল ব্যাখ্যা এবং তারপর শান্তিপুর এবং বৃন্দাবন ধামে শ্রীকৃষ্ণের শেষ লীলা হচ্ছে রাসলীলা। আচ্ছা, এবং শ্রেষ্ঠ লীলা রাসলীলা, তারপরে তিনি চলে যাচ্ছেন। একদম, শেষ লীলা এবং শ্রেষ্ঠ লীলা, এবং সমাপ্ত না হওয়া একটি লীলা। আচ্ছা, গোপিনীরা একদিনের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে পতি হিসাবে পেতে চেয়েছিলেন। আচ্ছা, তাই সবাই তারা কাত্যায়নী ব্রত করেছিলেন। দেবী কাত্যায়নী, দশ মহাবিদ্যার একটা অবতার। একদম। আচ্ছা, দেবী কাত্যায়নী ব্রতে দেবী কাত্যায়নী সন্তুষ্ট হয়ে প্রত্যেক গোপীকে বরদান করলেন যে হ্যাঁ, তোমরা এই ভগবান শ্রীকৃষ্ণকে একদিনের জন্য পতি হিসাবে পাবে। আচ্ছা, আজকের যুগে এটা প্রাসঙ্গিকতাটা ভেবে দেখুন তো, কিভাবে সম্ভব? এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেই সম্ভব। উনি সৃষ্টি করলেন মহারাস, যে মহারাসে এক গোপী এক কৃষ্ণ। আচ্ছা, আমি খুব ছোট্ট করে বলছি, বলুন না, বিরাট বিরাট মানে একদম এক গোপী এক কৃষ্ণ। অর্থাৎ প্রত্যেক গোপী দেখছেন তার সাথে কৃষ্ণ রয়েছে। আচ্ছা, তো এই মহারাজ যখন শুরু হয়েছে ঋধুবনে, সেখানে রাধারানী নিজে উপস্থিত। তখন মহাদেব আর থাকতে পারলেন না যে এই জিনিস আমি দর্শন করব না, এটা হতে পারে না।
আমি সরাসরি দর্শন করতে হবে আমাকে। কিন্তু শ্রীকৃষ্ণ শর্ত দিয়েছিলেন যে আমি ছাড়া কিন্তু কোনো পুরুষ থাকবে না। আচ্ছা, গোপিনীর বেশে রাসলীলায় প্রবেশ করলেন দেবাদিদেব মহাদেব, সাজিয়ে দিলেন মাতা পার্বতী। আচ্ছা, যে মুহূর্তে মহাদেব প্রবেশ করলেন সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরে গেলেন, উনি রাসলীলা প্রাঙ্গণ পরিত্যাগ করে চলে গেলেন। আচ্ছা, তখন মহাদেব প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে রাস তুমি আমায় দেখতে দিলে না, আগামী যুগে সেই রাস আমি আচণ্ডালকে দর্শন করাবো, অর্থাৎ সবাইকে দর্শন করাবো। এই দেবাদিদেব মহাদেবেরই অবতার হচ্ছেন মহাবিষ্ণু, অর্থাৎ বিষ্ণুদেব এবং মহাদেবের মিলিত তনু, অর্থাৎ দুজনের মিলিত অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য। ওই যে প্রতিজ্ঞাটা করেছিলেন যে রাস তুমি আমাকে দেখতে দিলে না, তা আমি আচণ্ডালকে দর্শন করাবো, সেই অদ্বৈত প্রভুর লীলাভূমি এই শান্তিপুর। এই শান্তিপুরে অদ্বৈত প্রভু এলেন, ওনার পরিবার বর্গ মন্দির প্রতিষ্ঠা করলেন, বিগ্রহ নির্মাণ করে বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। রাস উৎসব শুরু হলো অদ্বৈত প্রভুর হাত ধরে, তার পরিবার বর্গদের সঙ্গে নিয়ে, মানে যার আশীর্বাদে চৈতন্যদেবের জন্ম হচ্ছে, যার প্রার্থনায়। এবং শান্তিপুরের রাস শুরু হলো। শান্তিপুরের রাস শুরু হওয়ার পরে চৈতন্য মহাপ্রভুর যখন প্রভাব এবং শক্তি ব্যাপকভাবে বেড়ে গেছে, তখন নবদ্বীপের শাক্তরা নবদ্বীপের রাস শুরু করলো। আচ্ছা, শাক্তদের নিয়ে, সেজন্য কৃষ্ণ কালী এলো। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ কালী হলো। মানে একটি লীলা আছে বৃন্দাবনে, আয়ান বা রায়ান, ভয়ে কালী হইলেন শ্রীনন্দের নন্দন। আয়ান মানে তো আয়ান ঘোষ, হ্যাঁ এটা জানেন যে রাধারানী গেছেন ভগবানের সাথে দেখা করতে, সেখানে আয়ন ঘোষ খবর পেয়েছেন, আয়ন ঘোষ আসছেন, চটিলা কুটিলা খবর দিয়েছে আজকে হাতে নাতে ধরবো। উনি গিয়ে দেখছেন রাধারানী কালী মায়ের পুজো করছেন। আয়ন ঘোষ ছিলেন পরম শাক্ত, তো উনি দেখছেন আমার স্ত্রী তো মায়ের পুজো করছে, তো সেখানে রাতেই হোক আর দিনেই হোক, অরণ্যেই হোক আর পর্বতেই হোক, ক্ষতি কি? কিন্তু সেই কালী তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেজন্য বলা হয় আয়ান ভয়ে কালী হইলেন শ্রীনন্দের নন্দন। সে কৃষ্ণ কালী পুজো শুরু করলেন নবদ্বীপের শাক্তরা। আচ্ছা, ঠিক আছে। তারপরে নবদ্বীপে তার মানে প্রভাব এলো শাক্তদের রাসে। তারপরে রাজা কৃষ্ণচন্দ্রের সময় নবদ্বীপের রাসের অনেক গুরুত্ব বাড়তে থাকে। আচ্ছা, কারণ উনি নিজে একজন শাক্ত ছিলেন, জগদ্ধাত্রী পুজো করতেন। উনি নিজে নবদ্বীপের রাসকে একদম বলতে পারেন প্রশাসনিক হাইলাইট। নবদ্বীপের রাস বাড়তে থাকলো, কিন্তু শান্তিপুরের রাসের শুরুটা কিন্তু সেইভাবে, আর নবদ্বীপের রাসের শুরুটা যেটা আপনাকে ওদের, যেটা খুব জরুরি প্রশ্ন, মানে আপনার সাথে কথা বলতে মানে খুব ভালো লাগছে, কারণ অনেক কিছু আমরা অজানা জিনিসপত্র জানতে পারছি, সেগুলো সত্যি বাংলার ইতিহাস, মানে বাংলার আসলে তো বাংলারই লোকজ ইতিহাসগুলো খুব একটা মানুষ জানতে পারে, হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা হয়তো ওই খানিকটা নবজাগরণের ইতিহাস জানি। আমার এইখানে একটা প্রশ্ন, যে একজন বিধায়ক হিসেবে আপনার কোথাও গিয়ে মনে হয় না যে এই ইতিহাসগুলোকে রিস্টোর করা? 100 বার বাংলাকে চিরকাল বঞ্চিত করা হয়েছে। আমি বারবার একটা কথা আপনাকে আজকে একটা কথা বলতে চাই, যদি পারেন কলকাতায় ওই পরিবারের একটা ইন্টারভিউ করবেন। আজকে ভাবুন, দিল্লি হঠাৎ করে আকাশবাণীতে বলল বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়া মহিষাসুর মর্দিনী চালানো যাবে না। মহানায়ক উত্তম কুমারকে দিয়ে করানো হলো। বাংলার অনেক বড় বড় গায়ক গায়িকা সব স্বনামধন্য আমার প্রণব মনে করলেন। দিল্লি সিদ্ধান্তটা তো পরিবর্তন করেছিল, তারপরে তো আবার নতুন করে চালাতে হয়েছিল। এটাই বারংবার ঘটে আসছে। আজও ভারতবর্ষের ইতিহাসে প্রত্যেকটা ক্ষেত্রে ছত্রে ছত্রে বাংলার নাম রয়েছে। আধ্যাত্মিকতার ইতিহাসে বলছেন, আমি বলতে থাকি এক এক করে। ভোলাগিরি মহারাজ ভারত বিখ্যাত সাধক, উনি বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কে বলেছেন, এই মেরা সাক্ষাৎ আশুতোষ হ্যায়। রামদাস কাঠিয়া বাবা ব্রজ বিদেয়ী মহাত্মা, উনি বলেছেন, মে কবি ঝুটা नहीं बोला, तीनों मिला के विजय कृष्ण हुआ, देखो उनके ललाट से कैसे धीक धीक आग चल रहा है। তৈলঙ্গ স্বামী, কাশীতে সচল শিব বলা হতো। মানে আপনি ভাবতে পারবেন না, ওনার একটা কর্মকাণ্ড সম্পর্কে আজও সমালোচনা হয়, আজও। আচ্ছা, উনি নিজে হাতে নিজের মূত্র নিয়ে মায়ের গায়ে ছিটিয়ে দিয়ে বললেন গঙ্গোদ্গম, প্রত্যক্ষ
সবাই দেখছে, মানে এটা আমার বলা নয়, সবাই দেখছে। ধরুন 10 জন ভক্তের সামনে একজন মহান একজন ব্যক্তি, মহান এই শব্দে বললাম কারণ লোকে তো বুঝতে পারছে না ইনি তৈলঙ্গ স্বামী, ঠিক আছে, উনি নিজের মূত্র হাতে নিয়ে বললেন গঙ্গর দক্ষিণ বলে ছিটিয়ে দিলেন। এখনকার দিনে হলে তো গণবিঘ্নিতে মরে হতো তো। পুরোহিতকে প্রশ্ন করা হলো এটা কি হচ্ছে, পুরোহিত বললেন সচল শিব, উনার মূত্র সত্যি গঙ্গর দক্ষিণ গঙ্গা জলের সমতল। কোন ধর্মে আমরা আজকে নামছি এটা ভাবতে হবে আমাদের, এটা ভাবা। সেই তৈলঙ্গ স্বামী কি বলছেন বিজয় কৃষ্ণ গোস্বামী সম্পর্কে, ইনি সমাধির যে অবস্থায় আছেন মানব দেহে এর চেয়ে উচ্চ অবস্থা হয় না, অর্থাৎ এর পরের স্তরটা মানে উনি আর মানে বেঁচে থাকতে পারবেন না, ওনাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। চিরকালই এটা বিধায়ক হিসাবে এটা আমার মনে হয় যে আমরা যখন বিধায়ক বলেই দিলেন, আমরা যে দলটার বিরুদ্ধে লড়াই করছি অ্যাকচুয়ালি 80-র দশকে প্রতিষ্ঠিত হওয়া একটা রাজনৈতিক দল ভারতবর্ষে, আমি হয়তো 80-র দশক, 80-র দশকে প্রতিষ্ঠিত হওয়া একটা রাজনৈতিক দল ভারতবর্ষের ধর্মীয় চিন্তা ভাবনার মহাজাগরণ ঘটাবে, এটা হতে পারে কোন বা কয়েকশো কোটি হিন্দুর চিন্তাকে তারা এটা হতে পারে না কোনোদিন। ভারতবর্ষের ধর্মের ক্ষেত্রে অন্যতম পৃষ্ঠপোষকতা করে এসছে হিন্দুরা, ভারতবর্ষের ধর্ম। তো সেই পৃষ্ঠপোষকতার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই ধাম পশ্চিমবঙ্গ, সেটাকে একেবারে অ্যাভয়েড করে তারা হিন্দুদের ধ্বজা ধরে বসে আছে। এটা হতে পারে না, এটা ভারতবর্ষের সংস্কৃতি কখনো ছিল না, এটা সনাতনী রীতি নয়। আজকে আমরা সবাই বলছি যে সনাতন ধর্ম চিন্তায় আছে, সনাতন ধর্মের খুব কঠিন অবস্থা। আমি আপনাকে বলি হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে, এই যে কথাটা বারবার বলছে, আমি বলছি না, তোমাদের চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে তোমরা আমাদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছো। আপনি অস্বীকার করতে পারবেন চৈতন্য মহাপ্রভুর মহান বাণী, পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। চৈতন্য মহাপ্রভু মলয় চাঁদ কাজীকে উদ্ধার করেছিলেন। চাঁদ কাজী, হ্যাঁ, তিনি একজন পাঠান মুসলমান, এখানে এসে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা বলছে জয় চৈতন্য মহাপ্রভুর জয়, তার আদর্শ থেকে তারা বিচ্যুত হচ্ছে। চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, তো সেখানে সৌদি, কাতার, কুয়েত, আলজেরিয়া কি বাদ পড়ে গেছিল? উনি কি বলে গেছিলেন যে না এগুলোকে ধরবে না, ভবিষ্যতেও ধরবে না? আজকে ইরাক এবং ইরানেও মহাপ্রভুর প্রচার হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি হচ্ছে, ওনারা জানেন না, ওনারা ভারতবর্ষের ধর্মটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। 80-র দশকের প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল কোনোদিন পশ্চিমবঙ্গের আধ্যাত্মিকতার মানচিত্রে বিরাট বড় জায়গা নিতে পারে না। এটা বাঙালির সংস্কৃতি নয়, এটা বাংলার সংস্কৃতি হতে পারে না। বেশ, আমি এখান থেকে বাঙালি যেহেতু আপনি বললেন, আমি এখান থেকে একটা প্রশ্ন করি যে ধরুন আপনি যে রাজনৈতিক দলটির প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে অন্তত, সেই রাজনৈতিক দলটি প্রায় 15 বছর রাজ্যের ক্ষমতায় রয়েছে। এই পশ্চিমবঙ্গে অবশ্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালির সংস্কৃতিকে রিস্টোর করার জন্য অনেক কিছু করেছেন, লোকপ্রসারের মতো প্রকল্প এনেছেন, বা আপনাদের অনেক কীর্তনের দলগুলোকেও এখন লোকপ্রসারের অন্তর্ভুক্ত করে তাদেরকে মাসে মাসে শিল্পীদেরকে ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিজয় কৃষ্ণ গোস্বামী, অদ্বৈত আচার্য সহ, বা আপনি চাঁদ কাজীর নামটা বললেন, আমি চাঁদ কাজীর সমাধিটাও যে খুব মানে একটা হওয়া তো উচিত ছিল, বা আমি এই যে জায়গাটা আজকে এলাম, আমার মনে হলো যে এটা একটা অন্তত একটা ন্যাশনাল মানে হেরিটেজ সাইট হওয়া উচিত। সেই ক্ষেত্রে আপনার যে দল রাজ্যের ক্ষমতায় আছে, তারা এই ইতিহাসকে সংগ্রহ করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা? ওই যে ন্যাশনাল হেরিটেজ শব্দটা বললেন, এখানেই সমস্যাটা দাঁড়িয়ে আছে। বা স্টেট হেরিটেজের আওতায় তো এগুলো পড়েছে। আপনি জানেন নবদ্বীপকে হেরিটেজ সিটি তকমা দেওয়া হয়েছে। সংস্কৃত একটা একদম। মলয় চাঁদ কাজীর সমাধি কিন্তু এখনো একটি দেবালয়ের সম্পত্তি, তারা রক্ষণাবেক্ষণ করছে। বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধানে এমপি এমএলএ কেউই মন্দিরের সরাসরি ডেভেলপমেন্ট করতে পারে না, যেমন হিটকো মতো এই সংস্থাকে দিয়ে করা পারে না। আমি বলছি বিজেপি এইটা কেন করতে পারছে না? সংবিধানটাকে বদল, হ্যাঁ, এটা খুব সহজ কথা তো। আমরা তো মন্দিরের সংস্কৃতিতে বিশ্বাসী বিজেপি দল। আমি যদি মনে করতাম, আমি যদি আজকে সত্যিকারের কোনো এরকম দায়িত্ব পেতাম, আমি মনে করি আগে এটা করা উচিত, কারণ ওদের এজেন্ডা হচ্ছে হিন্দুত্ব, আমাদের এজেন্ডা কিন্তু সর্বধর্ম সমন্বয়, দুটো দলের মধ্যে পার্থক্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্মীয় কালচারগুলো, ধর্মীয় সংস্কৃতি, তার একটু কয়েকটা কথা বলি। শান্তিপুরের রাস উৎসবকে উনি হেরিটেজ করেছেন আমার জামানায়,
এই বাড়িতে মুখ্যমন্ত্রী এসছেন, এই বাড়িতে রাসের উদ্বোধন করতে। আচ্ছা, যে বিগ্রহ আপনি দর্শন করলেন সেই বিগ্রহকে রাসমঞ্চে দর্শন করেছেন। শান্তিপুরের রাসকে উনি হেরিটেজ ঘোষণা করেছেন। শান্তিপুরে ইলেকট্রিসিটি বিল 50% মকুব করেছেন রাস উৎসবের সময়। আচ্ছা, নবদ্বীপ শহরকে হেরিটেজ ঘোষণা করেছেন। কালীঘাট থেকে কঙ্কালীতলা মন্দিরের ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। শান্তিপুরের বিগ্রহ বাড়িগুলির যেটুকু সংবিধানের মধ্যে থেকে করা সম্ভব তার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করতে বলেছেন। এটা কি উন্নয়ন নয়? এবার আপনি যে বলছেন হেরিটেজের কথা, আমি একটা ছোট্ট তথ্য আপনাকে দিই। সিএসআর থেকে অনেক মন্দিরের ডেভেলপমেন্ট করা যায়। পশ্চিমবঙ্গের জন্য একটি দেবালয়কে কি ধরা হয়েছে? সম্ভবত না। ওরা 18টা এমপি পেয়েছিল, আমরা একটা ক্যাবিনেট মন্ত্রী পেয়েছিলাম সেই সময়? না, পাইনি। আর 2004 সালে কংগ্রেসের কজন ছিল? 6 জন। সিপিএম বাইরে থেকে সমর্থন দিয়েছিল। কজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছিলাম? 2 জন। প্রণব মুখোপাধ্যায় ছিলেন, রঞ্জন দাস মন্ত্রী ছিলেন। একদম সঠিক। এই বঞ্চনাটা চিরকাল চলে আসছে। শুনুন, আমরা রাজ্য সরকারের ফান্ড তো সীমিত, সেন্ট্রাল গভর্নমেন্টের শক্তি না থাকলে তো এটা সম্ভব হবে না। এটা তো আপনাকে ভাবতে হবে। এই জায়গাটাকে ভাবনা চিন্তাটা করার দরকার আছে বারবার। আপনি সতীপীঠগুলোতে যান, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উন্নয়নগুলো করেছেন একবার ভেবে দেখবেন। শান্তিপুরের বিভিন্ন দেবালয়ের সামনে বাঁধিয়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন। আর পড়ে রইল বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা, আমাকে প্রার্থীও তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমি এইখান থেকে একটা প্রশ্ন করি। আপনি এমন একটা পরিবারের থেকে বিলং করেন যে পরিবারের একটা বাংলার ইতিহাসে তাদের একটা বিরাট ভূমিকা আছে, সমাজ সংস্কারের ইতিহাসে বিরাট ভূমিকা আছে, আধ্যাত্মিক ইতিহাসে তাদের একটা বিরাট ভূমিকা আছে। সেই পরিবারের একজন মানুষ হিসেবে ওয়াই পলিটিক্স, কেন রাজনীতিতে এলেন? শান্তিপুরের মানচিত্রে কোনোদিন শাসক দল জেতেনি 90-এর দশক থেকে। অজয় বাবু জিততেন, ওদের বিরোধী দল। 16 সালে যখন সর্বত্র তৃণমূলের রমরমা, সেবারও কংগ্রেস জিতলো এখান থেকে, অজয় বাবু হেরে গেলেন, অরিন্দম বাবু জিতলেন। 2021 সালে বিজেপি জিতলো শান্তিপুর থেকে, জগন্নাথ বাবু আমাদের এমপি পদত্যাগ করলেন। মুখ্যমন্ত্রী আমার সঙ্গে যোগসূত্র করে আমাকে প্রার্থী হতে বললেন। কারণ তার আগে মুখ্যমন্ত্রীর কাছে আমি একটি মন্দিরের বিষয় নিয়ে গেছিলাম, আমার দেড় মন্দির, মানে আমার একটা ছোট্ট জায়গায়। আমি একজন, দেখুন আমি পুরোহিত, উনি রাজা। আমি ব্যাপারটাকে এইভাবে ভেবেছি, আমি পুরোহিত, উনি রাজা। তা রাজার কাছে আমি গেছি একটা মন্দিরের আবেদন নিয়ে। উনি জাস্ট কাগজটা দেখলেন, 2 সেকেন্ড সময় নেন, দিয়ে একজনকে বলে এই কাজটা করে দাও। এটাই তো দরকার। এটার জন্যই তো একজন মানুষ রাজা নির্বাচন করে। এটাই তো চিরকাল করে এসছে রাজা এবং পুরোহিত। পুরোহিত বলে দেবে রাজা তুমি এভাবে চলো, রাজা পুরোহিতকে মান্যতা দেবে। তার জন্যই তো বলা আছে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আপনি গো ব্রাহ্মণকে বাদ দিতে পারবেন না। আমি তো সেটাই পেলাম যে অমুক মন্দির থেকে একজন এসছে, উনি দেখলেন, বললেন এটা করে দাও। উনি কোনো প্রশ্ন করলেন না আমাকে। এটা 16 সালের ঘটনা। সেই দিন থেকে বুঝতে পেরেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ইচ্ছা শক্তি আছে। 16 সালে। তারপরে 21 সালে যখন উনি খুঁজে বার করেছেন আমাকে, আমি খুঁজে যাইনি ওনার কাছে, তখন বলেছেন যে মানুষটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে আমাকে খুঁজে বার করতে পারলেন, তার পাশে আমাকে থাকতেই হবে। আমি চন্দ্রগুপ্ত হতে পারবো না। তার আগে আপনি কখনো রাজনীতি করেছিলেন? না, আমি রাজনীতি খুব ভালোবাসতাম। মানে কলেজে বা ইউনিভার্সিটিতে? না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। আমার স্পেশালাইজেশন হচ্ছে স্টেট পলিটিক্স। স্পেশাল পেপার করেছিলাম জ্যোতিবাবুর উপরে। আচ্ছা, সেজন্য রাজনীতি আমার রন্ধে রন্ধে আছে। আমি খুব ভালোবাসি রাজনীতি। আপনি, আপনার কলেজ কোথায়? কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। ইউনিভার্সিটি? কল্যাণী ইউনিভার্সিটি। পিএইচডি ওখান থেকে করেছেন? না, পিএইচডি আমি বাইরে থেকে করেছি, মানে বিদেশ থেকে। আচ্ছা, তো মানে সেই পিএইচডিটা বাদ দিন, মানে আপনি যখন গ্রাজুয়েশন লেভেলে পড়ছেন বা মাস্টার্স লেভেলে পড়ছেন, আপনি কখনোই কোনো ছাত্র সংগঠনের সঙ্গে? না, কিন্তু আমি তৃণমূলপন্থী ছিলাম। আচ্ছা, নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুর আন্দোলন। তখন আপনি কলেজে পড়ছেন সেই সময়, 2007-08 ওই সময়? ইউনিভার্সিটিতে পড়ছি তখন, নন্দীগ্রাম। আচ্ছা, মানে আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার পরিবারের কেউ আপনার আগে রাজনীতিতে করেছিল? আচ্ছা, করেছিল। আমার
প্রপিতামহ সীতানাথ গোস্বামী শান্তিপুরের ভাইস চেয়ারম্যান ছিলেন কংগ্রেসের। কারণ আপনাদের মধ্যে একটা স্বাধীনতা সংগ্রামী যেহেতু বিজয় কৃষ্ণ গোস্বামী নিজেও একটা, বিজয় কৃষ্ণ গোস্বামী নিজেও 3 দিনের জন্য ভাইস চেয়ারম্যান হয়েছিলেন শান্তিপুর পৌরসভা, 3 দিনের জন্য ছেড়ে দিয়েছিলেন। তখনকার দিন ইলেকশন হতো না, ওই সিভিল সোসাইটি সীতানাথ গোস্বামী হয়েছিলেন। আমার বাবা সুব্রত মুখার্জির তত্ত্বাবধানে দীর্ঘদিন ছাত্র পরিষদ করেছেন। অকালে আমার ঠাকুরদা চলে গেলেন, অর্থাৎ আমার ঠাকুরদা যখন প্রয়াত হলেন আমার বাবার বয়স মাত্র 26। মন্দির, সম্পত্তি, তথাকথিত জমিদারিও বলতে পারেন সেই সময়, মানে স্বাধীন ভারতবর্ষে জমিদারি বলতে যা বোঝায়, এত কিছু ছেড়ে আর রাজনীতিতে বাবা সময় দিতে পারলেন না। বাবার ভেতরে একটা দুঃখ ছিল যে আমি সুব্রত মুখার্জির একটা চিঠি ছিল আমাদের পঞ্চায়েত মন্ত্রী, আমি তাকে পাইনি বিধানসভায়। মানে আমি জাস্ট যে তার কিছুদিন আগে কালী পুজোর সময় পরলোকগত হলেন, তখন আমার নমিনেশন, আমার শপথ গ্রহণ হলো। মানে অ্যাকচুয়াল যেদিন আমি বিধানসভায় পৌঁছলাম প্রথম বিধায়ক হিসাবে, সেদিন সুব্রত মুখার্জির শোক বার্তা সবাই বলছেন বিধানসভায়। বাবা চিঠিটা মাঝে মধ্যে দেখান। সুব্রত মুখার্জি লিখেছিলেন যে তোমার উপর আমাদের ভরসা আছে, তোমার নেতৃত্বে ছাত্র পরিষদ এগিয়ে চলবে। এখনো চিঠিটা বাবা মাঝে মধ্যে দেখেন। তা বাবার জীবনে সুযোগ হয়নি, তা আমার মধ্যে দিয়ে সেটা হলো। একটা ফুল ফোটার পেছনেও থাকে 1000 বছরের তপস্যা। তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, এগুলো সব ধর্মের লোকেরা বলে। তাহলে কেন কোনো ধর্মজগতের মানুষ রাজনীতিতে এলে এত সমস্যা, এত প্রশ্ন? আমি উত্তরটা দিয়ে দিলাম তো, যে যদি একটা গাছের পাতাও তার ইচ্ছা ছাড়া না নড়ে, তাহলে আমার আশাটাও তো তার ইচ্ছাতেই, তাহলে মেনে নিতে ক্ষতি কি? মানে গোরক্ষপুরের মঠাধীশ যদি যখন মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে ব্রজকিশোর গোস্বামীও বিধায়ক হতে পারে, কোনো সমস্যা নেই। মানে বাবা কি বলেন এখন? খুশি। মানে বাবার সেই অপূর্ণ ইচ্ছাটা একদম নিশ্চিতভাবে। আমাদের দলকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় যে তথ্যটা তুলে ধরা হচ্ছে যে হিন্দু বিরোধী দল, এটা সম্পূর্ণ ভ্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগত স্তরে যেটুকু কথা বলেছি, শুধু আমি একা না, বেশ কিছু বিধায়ক, তার যে আধ্যাত্মিক জ্ঞান, হয়তো আপনি ভাববেন কিছুক্ষণ পরে হয়তো আমার এই বক্তব্যটাকে টোলও হতে পারে, তাতে আমার দুঃখ নেই, হোক টোল। কিন্তু তারপরও বলছি, তার যে আধ্যাত্মিক জ্ঞান, তার সাথে যে বহু আধ্যাত্মিক পরিমণ্ডলের মানুষের সম্পর্কের কথা উনি বলেছেন আমাদেরকে, আমি সহ বেশ কিছু এমএলএকে, আমি আপনাকে বলছি এটা হতে পারে না। আমরা সবাই শুক্রবার দেখি উনি ভালো বার হিসাবে ধরেন, প্রার্থী ডিক্লেয়ার, নমিনেশন সাবমিট, সবকিছু শুক্রবার। আমরা কি বলতে শুরু করি? জুম্মাবার বলি তো এই কথাগুলো। সন্তোষীমা মায়ের কথা বলবো না কেন? রামকৃষ্ণদেব যদি কোরআন পড়তে পারেন, মাজারে যেতে পারেন, সেটা নিয়ে বিতর্ক হবে না? উনি রামকৃষ্ণদেব বলে, উনি মুখ্যমন্ত্রী বলেই বিতর্ক হবে। হোক, বিতর্ক ভালো তো। বিতর্ক যদি না থাকে তাহলে একজন মানুষের জীবনটা কিন্তু সম্পূর্ণ সার্থক হয় না। আপনারা ভুলে যাবেন না, রামকৃষ্ণদেব সম্পর্কে সবাই ভালো কথা বলে যান না, অনেকেই বলেছেন। উনাকে সবাই শুনতে হয়েছে যে উনি স্কিজোফ্রেনিয়াতে আক্রান্ত। যিনি বলেছেন তিনি হয়তো বিরাট কিছু না, কিন্তু বলে তো চেন। ব্রজকিশোর গোস্বামীর পরিবারের মানুষ হিসেবে ব্রজকিশোর গোস্বামী নিজেও খুব মুক্ত মনে একজন মানুষ ছিলেন, খুব ওপেন মাইন্ডেড মানুষ ছিলেন। আমি যতটুকু পড়েছি আমি দেখছি যে এখানে একদিকে লেখা রয়েছে একটা কোরআন শরীফ রয়েছে, এদিকে একটা শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে। আপনি কতটা মুক্ত মনা? আমি হিন্দু, আমি সনাতন হিন্দু ধর্মের রক্ষাকারী পরিবারের একটি সন্তান। আমি হিন্দু ধর্মের জয়ধ্বজা ওড়াবো, জীবনে অন্তিম শ্বাস শেষ করা অবধি ওড়াবো। কিন্তু যখন আমি চেয়ারটায় বসি তখন আমি প্রশাসকের কাছে সবাই সমান। তাই দুটি গ্রন্থই আমার কাছে সমান মর্যাদা পাবে। যতক্ষণ আমি প্রশাসক, আমার কাছে একটাই ধর্মগ্রন্থ, তার নাম ভারতের সংবিধান। বাহ, অনেক ধন্যবাদ ব্রজকিশোর বাবু আমাদের সময় দেওয়ার জন্য। খুব ভালো।